করো, পণ যে নেবে সেই ছেলে তার বাপ মা এমন করে 6 বছর জেলে থাকবে, এই আইন তৈরি করো। কই কেউ করছে? কেউ করছে? তা আমি চাই রাজ ক্ষমতা দখল করে আমরা আইন তৈরি করব, পণ যদি কেউ নেয় তার ছেলেকে আর ছেলের বাপ মাকে 6 বছরের জেল দেওয়া হবে। 2-4টেকে দিলে ভাই পণ আর থাকবে? এই কেউ পণ আর নেবে? আর পণ যখন লিয়া বন্ধ হবে, গরিবের বাপ মার চোখের পানি বন্ধ হবে, গরিবের মেয়েদের বিবাহর সমস্যা হবে না। তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিন আমাদেরও চোখের পানি মুছে দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কাজের মধ্যে দিয়ে আখিরাতকে খোঁজার নাম ইসলাম। এই কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে বলুন, এই কাজ করার জন্য আব্বাস সিদ্দিকী রাজনীতি করে অসুবিধা আছে? আপনাদের মনে হচ্ছে পারে অসুবিধা হচ্ছে, আপনাদের না হলেও আমাকে চলে যেতে হবে পারে। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। আপনি বাপ ভাইরা আমার, ভাইরা আমার, সালাম দিয়ে দোয়া করব। বিদায় লিবার আগে, সালাম দিবার আগে নিশ্চয়ই আপনারা সকলে সব জেনে গেছেন। আজ আমি এখনো বললাম, আমি খুশি মনে জানতে চাইছি, আমি কি কখনো আপনাদের ঘরে ধোঁকা দিয়েছি? আমি কি কখনো আপনাদের ক্ষতি করেছি? আপনারা আমার ক্ষতি করবেন, আমাকে ধোঁকা দেবেন? কোনো দুশ্মনী আছে আমার সাথে? তাহলে একেবারে খুশি মনে বলুন, দুর্নীতি মুক্ত বাংলা করতে, মদ মুক্ত বাংলা করতে, এমন করে পণ মুক্ত বাংলা করতে, রেপ মুক্ত বাংলা করতে, প্রতিটা গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, বেকার যুবকের কর্মসংস্থান, প্রতিটা বাড়িতে অন্ন খাবারের ব্যবস্থা করতে আব্বাস সিদ্দিকী যদি রাজনীতিতে নামে, আপনাদের কোনো আপত্তি আছে? আপনারা কি আমার সাথ দেবেন? কথা দিচ্ছেন? এ দেগঙ্গা এবং হারোয়া বিধানসভা, এই বিধানসভায় যদি আমি আমার পক্ষ থেকে একটা ক্যান্ডিডেটকে দাঁড় করাই, আপনারা ভোট দিয়ে তাকে জিতাবেন? কথা বলুন, জিতাবেন? ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? আচ্ছা, আপনারা যদি হাত না তুলতেন, আমি কি আপনাদের ঘরে মারতাম? আপনাদের ঘরে মিথ্যা কেস দিতাম? আপনাদের ঘর ভেঙে দিতাম? আপনাদের ঘরে গেঁজার কেস দিতাম? কিচ্ছুই করতাম না ভাই। কিন্তু আপনারা যদি হাত তুলে আমাকে ধোকা দেন, এটা আপনাদের জন্য কি ভালো হবে? তাহলে খুশি মনে বলুন, ৭৩ বছর তো বামকে হারোয়া দিলেন, কংগ্রেসকে হারোয়া দিলেন, টিএমসি কে হারোয়া দিলেন। আজ যে টিএমসি বিজেপিকে নিজের সিট থেকে লোককে পাঠিয়ে পাঠিয়ে শক্তিশালী করছে। আমি অনেক আগে বলেছিলাম, শুনেছেন কি জানি না, অনেক আগে বলেছিলাম যে টিএমসি হলো বিজেপির একটা বি টিম। টিএমসি মানে আপনি এখানে কেন এলেন? ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনাদের যেখানে দাঁড়াবার জায়গা করেছে দাঁড়ান। ব্যাপারটা হচ্ছে, মা, কিছু সমাজে ভালো লোক থাকে তো, আপনি সাদাসিধে মানুষ, বুঝতে পারছি, তো তারা আমাকে এইটাকে দেখিয়ে চক্রান্ত করবে, ফাঁসাবার। অনেক মজবুরির মধ্যে আছি মা। ভাইরা আমার, শুনছেন তো নাকি? ৭৩ বছর তো দেখলাম কংগ্রেসকে, 22 বছর, 34 বছর বামফ্রন্টকে। দিদিমণি এসে ডাক দিল, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব, 15% সংরক্ষণ দেব, ফুরফুরা শরীফে রেল দেব, উন্নয়ন পর্যটন কেন্দ্র করে দেব, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেব, ইত্যাদি ইত্যাদি। সত্যি করে বলুন তো ভাই, আমরা ধোঁকা খেয়েছি না খাইনি?
যারা খাননে বলার দরকার নেই, যারা খেয়েছেন হাত তুলে সাক্ষী দেন, খেয়েছেন না খাননে? আজ 10,000 শিক্ষা প্রতিষ্ঠান পাইনি, ফুরফুরা শরীফের রেল পাইনি, 15% সংরক্ষণ পাইনি, ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার করে ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল, দেয়নি। উপরন্ত ওয়াকফ সম্পত্তির উপরে জোর করে বিজেপির পার্টি অফিস করার জন্য টিএমসি সই করে দিয়েছে। আপনারা যদি না জানেন, চিনেন, আর আজকে আপনার খানদানের রাসূলের কাছ থেকে ঘুম ভাঙো, জাগো। আজ আপনাদের ঘরে বড় বাহানা দিয়ে, ঘুমটা দিয়ে, দরুদ শরীফ পড়ে, কলিমা পড়ে, ইফতার মাহফিলে এসে ইমাম ভাইদের 2,500 টাকা ভাতা দিয়ে এই বাংলায় দুটো কাজ করে দিয়েছে। একটা হলো হিন্দু ভাইদের ঘরে ভেবিয়েছে যে আমি মুসলমানদের সরকার, মুসলমানদের তোষণ করছি, মুসলমানদের উন্নয়ন করছি, মুসলমানদের ঘরে দিচ্ছি। দিদিমণির এই মুখে তোষণেতে সব থেকে বড় ক্ষতি হয়েছে এটা, দুবেলা যদি খেতে নাও পারতাম, কমসে কম আমার বন্ধুগুলোর সাথে, আমার পাড়া প্রতিবেশী হিন্দু ভাইদের সাথে, হিন্দু পরিবারের সাথে আমরা একসাথে খেলাধুলা উঠা বসা করতে পারতাম। কিন্তু আজকে সেটা ডিভাইড তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, আজকে আমাদের ঘরে এইভাবে তোষণ দেখিয়ে তোমাদের দরদি বলে 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 টিএমসি তার ছায়া তলেতে এমন করে বিজেপির জন্য নেতা তৈরি করেছে। আজকে সময় যখন হয়েছে টিএমসি থেকে একটা করে খেলা শিখে যাওয়ার পরে এ টিমেতে সব যোগ দিচ্ছে, আস্তে আস্তে সব বিজেপিতে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাকে 2021-এ বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য টিএমসি গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্বটা পালন করছে, যার বাস্তবটা আজকে আমরা দেখছি। ঠিক না বেঠিক? আজকে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার কমকে জিজ্ঞাসা করি, কাল যখন বিজেপি ক্ষমতায় এসে আপনাদের ঘরে এনআরসি করে ক্যাম্পে ভরবে, আপনাদের মা বেটিদেরকে রেপ করবে, তখন আপনারা কোথায় যাবেন? এখানে আপনারা বলতে মুসলমান বলছি না, কেন এনআরসি শুধু মুসলমানের হবে তা নয়, মুসলমানের আগে মতুয়ারা ফাঁসবে, মতুয়াদের আগে আদিবাসীরা ফাঁসবে। কেন আদিবাসী ভাইয়েরা যেসব জায়গায় বসবাস করে, জল জঙ্গলের ধারে, নদী নালার ধারে, হয় টিবিসির ধারে, না হয় ফেসল্যান্ডের ওপরে, না হয় পাট্টার ওপরে, একটা জায়গাতে আদিবাসী ভাইয়েরা আপনারা আপনাদের জায়গার কাগজপত্র দেখাতে পারবেন না। যখনই দেখাতে পারবেন না, আপনাকে তখন বলবে আপনি চলে যান ডি ভোটার, আপনাকে ক্যাম্পে থাকতে হবে। তারপরে চলে আসুন উদ্বাস্তু আমাদের দেশে যাদেরকে বলা হয়, আমি বলি না, সমাজ বলে, সরকার বলে, সেই বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া ভাইয়েরা দেশভাগের আগে যারা ভারতীয় ছিল, তারা যখন এদেশে ফিরে এলো, একটা মুসলমান ওই হিন্দু ওই মতুয়া ভাইগুলোকে আমরা তাড়িয়ে দিবার কথা বলিনি, তাদেরকে আমরা বোঝা মনে করিনি। অথচ ইতিহাস বলছে মতুয়া ভাইয়েরা যখন বাংলাদেশ থেকে এই ভারতে এসেছিল, আমরা মুসলমান জায়গা দিয়েছিলাম, আমরা মুসলমান তেরপল দিয়েছিলাম, আমরা মুসলমান রান্না করে খানা দিয়েছিলাম, আমরা মুসলমান তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। সেই বন্ধুত্ব দীর্ঘ বছর আজও চলে আসতে লেগেছে। দিদিমণির দয়াতে, দিদিমণির মুসলিম তুষণেতে বন্ধুত্বটাই অনেক ফাটল হয়েছে। কিন্তু আজকে সেই মতুয়া ভাইদেরকে জানিয়ে দিই, বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাদের ঘরে নাগরিকত্ব চাইবে, আপনারা দেখাতে পারবেন না। কেন বাংলাদেশ থেকে
থেকে এসেছেন, যে জায়গায় আপনারা বসবাস করেন বেশিরভাগ জায়গাটা RSCS রেকর্ডে মুসলমানের নাম পাওয়া যাচ্ছে। ইতিহাস খুলে দেখে নিন, তাহলে আপনাদের ঘরে শরণার্থী বলা হবে। শরণার্থী হলে সর্বপ্রথম আপনার সরকারি সুযোগ সুবিধা, চাকরি বাকরি গুলো প্রথম যাবে, তারপরে নাগরিকত্ব যদি পান সেই পাওয়ার পরে চাকরি হবে কি হবে না সম্পূর্ণ পরে ভাববেন। তারপরে শুনে রেখে দেন, মুসলমান আপনাদের পালা। আপনাদের কাগজ থাকার পরও আপনারা নাগরিকত্ব পাবেন না কেন? এই দেশেতেই বাবরি মসজিদের কাগজ প্রমাণ হওয়ার পরও, নামাজ হওয়ার পরও, সব প্রমাণ হওয়ার পরও বাবরি যেমন অধিকার পেল না, আপনি মুসলমান হওয়ার দরুন আপনার কাগজ থাকার পরও আপনাকে জোর করে হত্যা করা হবে, আপনাকে জোর করে ক্যাম্পে দিয়ে যাওয়া হবে। সেই সময়ে বলুন তো দেখি, আপনার হয়ে বিধানসভায় চিল্লাবে কে? আপনার হয়ে পার্লামেন্টে চিল্লাবে কে? আপনার হয়ে প্রশাসনকে রুখবে কে? আপনার হয়ে প্রশাসনের অত্যাচারের হাত থেকে বাঁচাবে কে? কেন আপনার কোনো সন নাই, আপনার কোনো দল নাই। যার দল নাই তার বল নাই। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এক রাজার ঘরের ছেলে হয়ে, পীরের ঘরের ছেলে হয়ে, নবীর ঘরের ছেলে হয়ে ইজ্জতের গদি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছি আপনাদেরকে বাঁচাতে, দলিতকে বাঁচাতে, মতুয়াকে বাঁচাতে, নাগরিকত্ব বাঁচাতে, ক্যাম্পের হাত থেকে বাঁচাতে, রেপের হাত থেকে বাঁচাতে। এই জায়গায় আমি জানতে চাই, ৭৩ বছর তো আপনারা বামকে বিশ্বাস করলে, কংগ্রেসকে বিশ্বাস করলে, টিএমসি কে বিশ্বাস করলে, এই বাংলার জমিনে সব জায়গায় তো আমি প্রার্থী দিচ্ছি না, দেগঙ্গাই দেবো, হারুয়াই দেবো। আমি জানতে চাই এই জায়গায় যেখানে যেখানে দেবো ওই জায়গায় আপনারা কি আমাকে ভোট দিয়ে, আমাকে বিশ্বাস করে আগামী দিনে আপনারা কি আপনাদের জন্য দল তৈরি করতে রাজি আছে? রাজি আছে? তাহলে ধোঁকা দেবেন না তো, ধোঁকা দেবেন না তো। এখন আপনাকে সর্বপ্রথমে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার পাড়াতে বিজেপির পক্ষ থেকে ভাড়াটিও 15, 20, 30টা লোক রাখা আছে, যারা টিএমসির জামা পড়ে আছে, টিএমসি স্লোগান দেয়, কিন্তু হাকিকাতে তারা বিজেপির লোক। তারা কোনোদিন চাইবে না আপনার একটা পার্সোনাল দল করে শক্তিশালী হয়। তাই তারা আপনাকে সর্বসময় বিজেপির দোহাই দিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আপনাকে আপনার পার্সোনাল ব্যক্তিগত বাঁচার যে রাস্তা, এই রাস্তা থেকে সরিয়ে রাখার চেষ্টা করবে। আপনাকে একটা কাজ, আপনারা গ্রামে গিয়ে নিজেদের মা, নিজেদের বেটি, নিজেদের বোন, নিজেদের আত্মীয় সবাই এক জায়গায় হয়ে মিটিং করে আপনারা গ্রামে রেজুলিউশন করুন যে আমরা আগামী দিন ভারতের গণতান্ত্রিক দেশে, দেশ আমায় অধিকার দিয়েছে, আমি কাকে ভালোবাসবো, কাকে ভোট দেবো, এই জায়গায় বাধা দিবা বা রুকার কারো অধিকার নাই। যে রুকবে, বাধা দেবে সে দেশদ্রোহী, দেশদ্রোহীকে ভারতে থাকার অধিকার নাই। কথা বুঝে আসছে? অতএব আগামী দিন যে ব্যক্তিগুলো রুখছে, বাধা দিচ্ছে, ওদেরকে চিনুন, ওদেরকে চিহ্নিত করুন। আজ আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা টিএমসি থেকে বিজেপিতে চলে যাচ্ছে। এর বেলায় বিজেপি আসছে না। আর আমি আব্বাস সিদ্দিকী দেগঙ্গায় সিট দিলে বিজেপি আসবে, হারুয়ায় সিট দিলে বিজেপি আসবে, বসিরহাট উত্তরে সিট দিলে বিজেপি আসবে, বাদুড়িয়ায় সিট দিলে বিজেপি আসবে। অর্থাৎ উত্তর 24 পরগনায় 10টা কি 11টা সিট দিলে বিজেপি চলে আসবে। এই নাটকটা বুঝতে কি আপনাদের আর বাকি রয়েছে? বাকি আছে? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বেরিয়ে গেছে। আপনার উত্তর 24 পরগনার খাদ্য কর্মদক্ষ বেরিয়ে গেছে। আমি বলে যাচ্ছি, উত্তর 24 পরগনায় আগামী দিন আরো অনেকে বেরোবে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এ ভবিষ্যতে তো আল্লাহ বলিয়েছিল, অনেক আগে তো বলেছি যে সব পালাবে। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, কিছু লিডার জিতার পরে যাবে। যে জায়গাটায় মুসলিম ভোট ফ্যাক্ট নয়, সেই জায়গার লিডারগুলো ভোটের আগে চলে যাবে।
যে জায়গার ভোটটা মুসলিম ফ্যাক্ট, মুসলমানের ভোট ছাড়া জিতা যাবে না, ওই জায়গাতে ভোটের আগে যাবে না, ওই জায়গায় জিতে নিয়ে যাবে। আপনার থেকে জিতার পরে যদি চলে যান 5 বছর, তার কি করবেন আপনি? আর 5 বছরে তো আপনাকে শেষ করে দিল। তাহলে বলুন, আমি আপনাদের মৃত্যু দেখবো, আপনাদের মা বেটিদের রেপ দেখবো, আপনাদের হত্যা দেখবো, আপনাদের ঘরে ক্যাম্পে ভরে জুলুম করবে দেখবো, না আমি গদি থেকে নেমে এসে আপনাদের হয়ে লড়বো? কোনটা বলো? কারা বলছেন লড়বেন? হাত তুলে দেখা। আমি যখন লড়বো তাহলে আমার কটা কথা আছে আপনাদের মানতে হবে। কথা বুঝে আসছে? নাম্বার 1 কথা হচ্ছে, যে যে জায়গাগুলো কমজোর আছেন, দেখছেন এখন কথা বললে অসুবিধে আছে, সেই জায়গাতে তাদের মতো করেই সেজে থাকুন। কথা বুঝছেন না বুঝেন না? তাদের মতো করেই সেজে থাকুন, কিন্তু একবার কামড় মারবেন ভোটের দিনটা, তখন কিন্তু বাপ একসাথে দলবদ্ধ হয়ে এক ঝটকা দেবেন, যে ঝটকায় আপনি আপনার দল, আপনার টিম, আপনার পাওয়ার, আপনার নেতা আপনি তৈরি করুন। কথা বুঝে আসছে না? নাই? যদি এই ভাইটাকে নিজের সন্তান মনে করে নিতে পারেন, যদি এই ভাইটাকে নিজের বাচ্চাটাকে নিজের মা বাপেরা বাচ্চা মনে করে নিতে পারেন, তাহলে আপনি আমার উপরে ভরসা রাখুন। আমি যাকে যেখানে দাঁড় করাবো, কোনো মুখের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে তাকে জিতাবেন। কথা বুঝে আসছে? আমার দিকে তাকিয়ে তাকে ভোট দেবেন। কোন রকম নিজেদের মধ্যে দলাদলি ফিকশন করবেন না। আপনাদের ঘরে করাবার চেষ্টা করবে, 5 লাখ টাকা দেবে, 10 লাখ টাকা দেবে, ইন্দিরা আবাসনের ঘর দেবে, মোবাইল দেবে। এখন তো সরকার ধরে ধরে ঘুরছে। আচ্ছা বলুন তো দেখি, সারা বছর না পড়ে আর পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করে রেজাল্ট ভালো হয়? 4.5 বছর সরকারকে খুঁজে পাওয়া গেল না। আমফানে পেলাম না, করোনাতে পেলাম না, পর্যায়িক শ্রমিকের বেলায় পেলাম না, মিথ্যা কেসের বেলায় পেলাম না, আর আজকে হঠাৎ করে 6 মাসে দৌড়ে দৌড়ে ঘুরলে এর রেজাল্ট ভালো হয় মনে হচ্ছে। অতএব দৌড়ের গোড়ায় অতিথি এলে তাড়াতে নাই, অতিথিকে আপ্যায়ন করুন। যা বলছে সবেতে হ্যাঁ বলুন, যা দেবে সব নিয়ে নেন, কিন্তু মনে রাখবেন একটা বার আপনার বাচ্চা, আপনার ভাই, খানদানে কোরাইশের কথাই ভোট দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আর একটা কথা বলে যায়, কোন দিক দিয়ে যখন রুখতে পারছে না, নতুন করে একটা পলিসি শুরু করেছে, কিছু ভাড়াটিয়া বক্তা নামাচ্ছে 50,000 1 লাখ টাকা দিয়ে, একটা প্রোগ্রাম করবে 1 লাখ টাকা, 50,000 টাকা ভাড়াটিয়া বক্তা নাবো। শুধু একটাই কাজ, বিজেপির ভয় দেখি আমার থেকে আপনাকে সরাবে, তার অন্য কোনো কাজ নাই। বিজেপির ভয় আর আমার থেকে আপনাকে সরাবে। আজ আমি বলতে চাইছি, বিজেপিকে কারা কারা রুখতে চান একটু হাত তুলে দেখাবেন। সত্যি রুখতে চান? হাত নামান। কেন রুখবো বিজেপিকে বলুন? দেশকে ভালোবেসে রুখবো, ঠিক না বেঠিক? কারণ বিজেপি একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, ঠিক না বেঠিক? বিজেপি মুসলমানের দুশ্মন যদি এটা কেউ বলে, সে মিথ্যুক। বিজেপি হলো দেশবাসীর দুশ্মন। কেন সব থেকে বেশি ইউপিতে চলে যান আমার দলিত ভাই, আদিবাসী ভাই, ইউপিতে কি হচ্ছে দেখুন যান। পূজা বলে যে বোনটাকে রেপ করেছে মুসলমান নয়, মনীষা বলে যে বোনটাকে রেপ করে জিটকেরে রাত্রে পুড়িয়ে মেরে দিল, ওটা মুসলমান নয়। ঘোড়ার পিঠে উঠার জন্য মেরে দিল যে দলিত ভাইটাকে, ওটা মুসলমান নয়। এ আমার দলিত ভাই, আদিবাসী ভাই, আমি শুধু মুসলমানকে বাঁচাতে নেমেছি, ভুল করবেন না। আমি আপনাদেরও ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনারও আমাকে একবার নিজের সন্তান মনে করে নিন। 34-74 বছর চলছে, একবারও তো সিএম কোনো মুসলমান হয়নি, পিএমও কোনো মুসলমান হয়নি। এখনো আপনারা চাকরি বাকরি সব থেকে বঞ্চিত, এর জন্য মুসলমান তো দোষী নয়, ঠিক না বেঠিক? একটাবার আমাকে সন্তান মনে করে নেন। হাত জোর করে অনুরোধ করছি আমার আদিবাসী দলিত মতুয়া ভাইরা, আজ আপনারা জানেন না জঙ্গল মহলে কি হচ্ছে। একটু কেউ জাতের জন্য, কওমের জন্য, নিজের সমাজের জন্য কথা বললেই তাকে জেলে ভরে দিচ্ছে। তাহলে মুসলমান একা জুলুম হচ্ছে তা নয়। তাই আসুন প্রত্যেকটা মজলুম আমরা এক জায়গায় হই। আমার তো ডাক দিয়েছি 2021-এ
বাংলার সিএম হবে হয় দলিত আদিবাসী থেকে, এই ডাক দিয়েছি, কোনো মুসলমানের জন্য তো ডাক দিইনি আমি। হ্যাঁ, তার পরের পোস্টটা উপমুখ্যমন্ত্রী একজন মুসলমান হোক, এটা আমি চাই, ঠিক না বেটি? সিএম হোক আমার দলিত আদিবাসী থেকে, আর উপমুখ্যমন্ত্রী হোক তার পরের সিটটাই আমরা মুসলমান থেকে। কি গো, অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে তো ভাইয়েরা আমার? আমি যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এটাই, বিজেপিকে রুখতে চান, কেন চাই? দেশের স্বার্থে, ঠিক না বেটি? আজকে বলুন তো, বিজেপিকে রুকার সুন্দর অপশন আছে, শুনবেন? হ্যাঁ, নাম্বার 1, ইভিএম এ ভোট বন্ধ করতে হবে। কথা বলুন, ভুল বললাম? তাহলে এই দাবিটা আমার তোলা গুরুত্ব বেশি হবে না বর্তমান বাংলার যিনি নেত্রী আছে তিনি সিএম, তিনার তুললে বেশি গুরুত্ব হবে? ভাই, তিনি কি তুলছে? কেন তোলেন না? কেন তুলছে না বুঝতে পারছেন না? পারেন? তিনি চাইলে আইন হবে, কেন করছে না বুঝতে পারছেন না? পারেন? নাম্বার 2, বিজেপিকে রুকার আর একটা উপায় আছে, যেখানে আমি সিট দেবো সেখানে দিদিমণি দেবে না, তাহলে আমার জায়গায় ভোট কাটাকাটি হবে না কি? আর যেখানে দিদিমণি দেবে আমি দেবো না, ওখানেও ভোট কাটাকাটি হবে না। সেটা করছে না কেন? কথা বুঝছেন না, বোঝেন না? নাম্বার 3, এ দুটো যদি না একান্ত হয়, লাস্ট অপশন বিজেপিকে রুকার, সেটা হলো এটাই, ধান চাষ বন্ধ করতে গেলে বীজ ফেলা জমিটাকে আটকে দিতে হবে। বুঝতে পারছেন না? পারেন? ধান চাষ বন্ধ করতে গেলে বীজ ফেলা জমিটাকেই বন্ধ করতে হবে। বীজ ফেলার জমিনও থাকবে না, ধান চাষও হবে না। বীজ ফেলা জমিন, বুঝতে পারছেন? অর্থাৎ ধান চাষ দেখেন নে, প্রথমে একটা জায়গায় বীজ ফেলে, ওখানে বেশ একটু বড় বড় মতো হয়, লোকের সঙ্গে পরিচিত হয়, একটু বড় হয়েছে, তারপরে সেখান থেকে তুলে অন্য জমিতে চাষ হয়। অতএব টিএমসির পার্টিতে বীজ ফেলা হয়েছে, একটু বড় হয়ে পরিচিত হয়ে এখন বিজেপির পার্টিতে চাষ হচ্ছে। অতএব টিএমসি কে ভোট বয়কট করলে অটোমেটিক বিজেপি বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? 3টে অপশন, তবে আগের দুটো প্রথম, আগের দুটো যদি না হয়, শেষ দিন পর্যন্ত দিদিমণি যদি না চায়, তাহলে আমরা 3 নম্বর অপশনটাকে বেছে নেব। বেছে নিয়ে রইল বাম কংগ্রেস। বাম কংগ্রেস যদি আমি যেখানে সিট দেবো সেখানে যদি না দেয়, বাকি জায়গায় আমরা বাম কংগ্রেসকে সাপোর্ট করে দেবো। কথা বুঝছেন না, বলেন? আমি জানি অনেক জেলিয়েছে, বাম কংগ্রেসও জেলিয়েছে, আমি জানি, কিন্তু আপনার হাতে যখন লড়াই করার জন্য একটা চেয়ারের পা থাকবে, ওই চেয়ারে যে বসবে সে বসে চোখ দেখাবার আগে ভাববে পাটা খুলে নিলেই পড়ে যাব। তাহলে তার অন্তরে শয়তানি থাকলেও সে জুলুম করতে আর পারবে না, ঠিক না বেটি? 294 148 হলো রাউন্ড ফিগার। 294 148 হলো রাউন্ড ফিগার। 100টা দিদিমণিকে দেবো, 50টা আমাদের হাতে রাখবো। কি দিদিমণি না আসে, 100টা বাম কংগ্রেসকে দেবো, 50-50, আর 50টা আমাদের হাতে রাখবো। কথা বুঝছেন না, বোঝেন না? পুরো মেপে মেপে কাজ করব। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে 100ই তো সরকার হয়নি, আমার 50 দরকার। তা আমি 50-এ যখন তোমাকে সাপোর্ট করেছি, আমার জোটে তুমি সরকার হয়ে তুমি আমায় চোখ দেখিয়ে সরকার রাখতে পারবে? রাখতে পারবে? শেষ কথা, তাহলে এত কিছু বুঝে একটা কথা বলুন, বাম টিএমসি কংগ্রেস সব ভুলে গিয়ে নিজের দলের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? আছে না নাই? আপনাবান আজ থেকে তাহলে আপনারা প্রতিজ্ঞা করেন, আমরা বামও নয়, কংগ্রেসও নয়, টিএমসিও নয়, আমরা আজ থেকে নিজেদের দল, নিজেদের ছেলে, নিজেদের ভাই, ভাইজান বাবাজির দলে, ঠিক না বেঠিক? কারা কারা আজ থেকে আমার দলে হাত তুলে দেখান? ধোকার হাত নয় তো, ধোকার হাত নয় তো। যদি এটা সত্য হয়, কামিয়াব হব। আমি কথা দিয়েছি, নেতাজি নাম শুনেছেন? আমার দেশের মহানায়ক ছিল, খুব দেশের জন্য অনেক সংগ্রাম করেছে। নেতাজি বলেছিলেন রক্ত দাও,
কি দেবো বলুন? স্বাধীনতা দেবো। নেতাজি বলেছিলেন রক্ত দাও, স্বাধীনতা দেবো। আজ আমি সেই ভারতের নাগরিক হিসাবে নেতাজিকে আমিও ভালোবাসি, কেন আমার দেশের মহানায়ক। আমি বলে যাচ্ছি, যে যে জায়গায় আব্বাস সিদ্দিকী প্রার্থী দেবে, ভোট দিয়ে জিতিয়ে দাও। ইজ্জতের সাথে মাথা তুলে অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা দেব। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? একটা শেষ কথা, খুব শিগগিরই দল ঘোষণা হবে। চিঠিটা আসার শুধু অপেক্ষা দিল্লি থেকে, কেন দিল্লি থেকে কাগজ আসে, বুঝলেন বাপ, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চিঠিটা আসবে। রেজিস্ট্রেশন বাংলায় হয় না বাপ, দিল্লিতে হয়। কথা বুঝে আসছে? অতএব চিঠিটা আসার অপেক্ষা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। উকিল দ্বারা আমাদের আলোচনা, উকিল সাহেব জানিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে। চিঠিটা আসবে, শুধু বুঝতে পারছেন তো লকডাউন এখনো নামকে আসতে চলছে। যাই হোক, তা সেই জায়গায় আসলেই ঘোষণা দেব। ঘোষণা দিবার পরে বিভিন্ন জায়গায়, আজ যেমন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হয়েছে, তখন ওই ফ্রন্ট বা পার্টির পক্ষ থেকে হবে সমাবেশ। সেখানে আপনারা যখন যাবেন, নিজেরা যেভাবে ঘরে থাকেন যে ইউনিফর্মে, সেই ইউনিফর্মে যাবেন। ধর্মীয় লিবাস যে পড়তে যেমন জলসা মাহফিলে সেজে গুজে আসেন, ঘরে যেভাবে থাকেন সেভাবে যাবেন। এবং সেখানে ধর্মীয় কোনো স্লোগান যেন না থাকে। কেন? আমরা দেশ সেবা, দেশবাসীর সেবা করতে নেমেছি। দেশটা শুধু মুসলমানের নয়, এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে, ঠিক না বেঠিক? অতএব সেখানে হিন্দু বক্তা থাকবে, দলিত বক্তা থাকবে, আদিবাসী থাকবে, সাঁওতাল থাকবে, বিভিন্ন ধর্মের শ্রোতাও থাকবে, বক্তাও থাকবে। শুনে রেখে দেন, আপনাদের এই সন্তানকে আজ শুধু মুসলমান ভাইজান বলে তা নয়, হিন্দুরাও ভাইজান বলে, ভাই বোন হিন্দুরাও তারা কলেজে পড়া ছাত্র ছাত্রীরা ভাইজান বলে, দলিতরা ভাইজান বলে, আদিবাসীরা ভাইজান বলে। তারাও আমাকে সন্তান বলে মেনে নিয়ে, তারাও আমাকে এই জানুয়ারি মাসে তাদের বনগাঁ এলাকায় আমাকে তাদের দলের পক্ষ থেকে আমাকে ইনভাইট করেছে। তাদের প্রোগ্রামে আমি যাচ্ছি, তারা আমাকে নিয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই জায়গায় আমরা যখন রাস্তা দিয়েছি, বহু ধর্মের মানুষ আজ তারা বুক ভরা আশা নিয়েছে, হয়তো আমরা এবারে একটু হাসবো। কেন? আজ আমাদের বাবাজি, আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী আমাদের জন্য কথা বলছে। তাই দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, হিন্দু, গরিবরাও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য। সেইভাবে আপনারা চলুন, যাতে করে তারাও একটু আমাকে ভালোবাসতে পারে, তাদের সঙ্গে আমি দুটো কথা বলতে পারি, তারাও যাতে আমার কাছে আসুক। আপনারা কি চান না আমরা এই ভারতবর্ষের বাংলার মানুষ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমরা সবাই একে অপরের পাশে ছিলাম, আগামী দিন আমরা একে অপরের পাশে থেকে সুন্দর একটা নিরাপদ ও দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তুলি? এটা কি আপনারা চান না? যদি চান তাহলে সর্বধর্মের মানুষ সুখে দুঃখে একে অপরের সাথ দেবেন, প্রতিজ্ঞা নেন, কথা দিচ্ছেন সাথ দেবেন। কোন হিন্দু বিপদে পড়লে সাথ দেবেন, কোন দলিত বিপদে পড়লে সাথ দেবেন, কোন আদিবাসী বিপদে পড়লে সাথ দেবেন, কোন সাঁওতাল বিপদে পড়লে সাথ দেবেন, কোন মতুয়া বিপদে পড়লে সাথ দেবেন। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির যদি কেউ সাথ দেয়, আমার আল্লাহ তার সাথ দেবে, ঠিক না বেঠিক? তাই আগামী দিন ওই প্রোগ্রামগুলোই যখন আপনারা যাবেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক জায়গায় হব। সেই জায়গাতে আমাদের শুধু দুটো বিষয়, ধর্ম কি বলে, দেশপ্রেম আর মানব প্রেম। দেশপ্রেম, মানব প্রেম। অতএব দেশের স্লোগান, মানব প্রেমের স্লোগান, এই দুটো থাকবে, ঠিক না বেঠিক? কিছু মানুষ ভালোবাসায় আজ তারাও ছুটে ছুটে আমার বাড়িতে যায়, বিভিন্ন ধর্মের মানুষ সবাই এক হচ্ছে, সবাই জেগেছে যে ৭৩ বছর সবাই আমাদেরকে ধোঁকা দিয়েছে। অতএব যার দল নেই তার বল নেই। আদিবাসীরা আজকে বঞ্চিত কেন? তাদের দল নেই। মতুয়া ভাইয়েরা বঞ্চিত কেন? দল নেই। দলিত ভাইয়েরা বঞ্চিত কেন? দল নেই। মুসলিমরা বঞ্চিত কেন? দল নেই।
কথা বুঝে আসছে না? নাই তো অনেকটা সময় আপনারা ধৈর্য সাথে আমার কথা শুনেছেন। জানি আপনাদের এখানে আমি আছি, ঠিক তো নাকি গো? কারণ এটা ইমানই সম্পর্ক আছে, ঠিক না বেটি? আশা রাখছি এই জায়গায় আপনারা আমাকে ধোঁকা দেবেন না। তাহলে মনে রাখবেন, যেখানে আমি সিট দেবো ওই জায়গায় যে সিট দেবে না বাকি জায়গায় তাকে আমরা সাপোর্ট করব। আর আজকের দিনে টিএমসি গভর্নমেন্ট থেকে যেভাবে বেরিয়ে বিজেপিকে শক্ত করছে, আমাদের বুঝতে আর বাকি রইল না, ঠিক না বেটি? বুঝতে আর বাকি রইল না। এখনো যারা চিল্লাচ্ছে ওরাও যাবে কালকে। একজন ছাড়া সবাই চলে যাবে, একজন যাবে না, একজন যাবে না, ব্যাস এতটুকু বুঝে না, বাকি সবাই যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর এরপরও যদি কোনো হাঁ করা মনে করেন যে না যাবে না, তাহলে আমি বলবো একটা কথা, যারা সেকুলার সেজে ভোট নিয়েছিল, ইফতারে মাথায় টুপি দিয়ে ভোট নিয়েছিল,